বাবা, আবার ফিরে এসেছি আমি। এসেছো সেটা তো বুঝলাম, কিন্তু কেন ফিরে এলে? আমি তো তোমার সব ব্যবস্থা করে এসেছিলাম। আমার প্রতি কি অন্যায় হয়েছে, কে করেছে, সব আপনি জানতেন। আপনি চাইলেই আমার অপরাধীদের সেখানেই শাস্তি দিতে পারেন। তা না করে আপনি আমার মুক্তির উপায় বলে চলে এলেন। একবার খোঁজ নিয়েও দেখলেন না কি হলো তারপর? তোমার সত্য তোমার পরিবারের জানা দরকার ছিল, আমি সেটাই জানিয়েছি। তোমার অপরাধীদের তো আমি রক্ষা করিনি। রক্ষা করেননি ঠিক কথা, তবে ওদের শাস্তি না হলে যে আমার আত্মাও শান্তি পাবে না। তুমি প্রশান্তকে বললে না কেন? সে নিশ্চয়ই তাদের শাস্তির ব্যবস্থা করত। সে তো ক্ষমার প্রতীক হয়ে নিজেকে মহান প্রমাণ করতে ব্যস্ত। সে কি করবে আমার জন্য? তার উপর ভরসা করা কি আপনার উচিত মনে হয়? তোমার কথার অর্থ কিছু বুঝলাম না। তারা আবার ফিরে এসেছে ওই বাড়িতেই ঠাকুর মশাই। আপনি যাদের ভরসা করতে বলছেন তারাই ওদের মিষ্টি কথায় ভুলে নিজের আর নিজের পরিবারকে আবার বিপদের মুখে ঠেলে দিচ্ছে। সব জেনেও কি করে ইতিহাসের পুনরাবৃত্তি হতে দিই বলুন আপনি? আমার কথায় ওরা কেউ বিশ্বাস করছে না। আপনি বললে ওরা সবাই বিশ্বাস করবে। যা করবার এবার আপনিই করুন। আমার এখন বয়স হয়েছে, এখন আমি অত দূর যেতে পারবো না। আপনাকে যেতে হবে না, আপনি ওদের বুঝিয়ে বলুন। এইটুকু আপনার কাছে আমার অনুরোধ। ঠিক আছে, আমি ওদের সাথে কথা বলছি। বন্ধ ঘরের দরজা খুলে তারানাথ বের হয়ে এলেন ছোট্ট মধুমালতীর হাত ধরে। মিঠির বাবা মাকে এসে বললেন, ইতিহাস আবার নিজের পুনরাবৃত্তি করতে চলেছে, সাবধান হন। বাবা, আমাদের ছেলে যে খুব অসুস্থ। যখন যন্ত্রণা ওঠে তখন ওর দিকে তাকানো যায় না। মনে হয় এটাই যেন শেষ নিঃশ্বাস। এর উপায় কি বাবা, বলুন। ডাক্তার, বৈদ্য, মন্দির সব করে দেখেছি, কিছুতেই যে ওরা ঠিক হচ্ছে না। মেয়েটাও এমন সব কথা বলছে। আমি তাবিজ করে দিচ্ছি, ওটা নিয়ম মেনে পড়াও। সাথে গায়ত্রী মন্ত্র আর হনুমান চালিসা জপ করো, বিপদ কেটে যাবে। কাল ওর জন্য যা যা করার তা করে একটা তাবিজ আমি নিজের হাতে বেঁধে দেবো। আর রইল মধুমালতীর কথা, তার কথা নিজেরা একবার যাচাই করে দেখো, অবহেলা করো না। কখনো কখনো নিষ্পাপ শিশুদের অবলম্বন করে ঈশ্বর আমাদের বড় বড় বিপদের হাত থেকে রক্ষা করেন। তোমরা স্নান সেরে বিশ্রাম নাও, আমি সব ব্যবস্থা করে দেব। চারি। হ্যাঁ বাবা। ওনারা অনেক দূর থেকে এসেছেন, এক সময় আমার প্রাণ বাঁচিয়েছিলেন ওনারা। দেখো যেন ওনাদের কোনো অসুবিধা না হয়, ওনাদের স্নানাহারের ব্যবস্থা করো। আচ্ছা বাবা, আপনারা আসুন আমার সাথে। ওনারা চলে যেতে আমাদের উদ্দেশ্যে তারানাথ বললেন, ওনাদের চিনলে কি করে? বিভিন্ন স্বাদের গল্প শুনতে এক্ষুনি সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেল ফ্রিকি ফ্রাইডে স্টোরিজ। নমস্কার, আমি আর্য আছি আপনার সাথে, এবং আজ আরও একটি শুক্রবার, অ্যাজ প্রমিসড শুক্রবারে আরও একটি নতুন গল্প নিয়ে আমরা হাজির আপনার সামনে। তবে হ্যাঁ, গল্পে যাওয়ার আগে আমরা একটা জিনিস জানিয়ে রাখি, এই রোববার অর্থাৎ 30শে জুন ঠিক রাত 8টায় আমরা টিম ফ্রিকি ফ্রাইডে স্টোরিজ থাকবো লাইভে। আপনাদের সবাইকে চাই কিন্তু লাইভ থাকছেন তো? আর হ্যাঁ, আপনারা বেল আইকন ক্লিক করছেন তো? আমরা কিন্তু দেখতে পাচ্ছি আমাদের শ্রোতা বন্ধুরা আমাদের গল্পগুলো শুনছেন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছেন, কিন্তু বেল আইকন ক্লিক করছেন না। আপনারা যদি বেল আইকন ক্লিক না করেন তাহলে আমাদের প্রত্যেকটা গল্পের আপডেট আপনি পাবেন না। তাই দয়া করে বেল আইকনটি ক্লিক করে দেবেন। আজ আপনি শুনবেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় সৃষ্ট এবং তাঁর সুপুত্র তারদাস বন্দ্যোপাধ্যায় প্রতিপালিত চরিত্র তারানাথ তান্ত্রিকের প্রতি
আমাদের এক শ্রদ্ধার নিবেদন, একটি তারানাথ তান্ত্রিকের ফ্যান ফিকশন গল্প কুচক্রী মাতুল। আমাদের আজকের গল্পে তারানাথ তান্ত্রিকের চরিত্রে থাকছে সায়ন্তন এবং গল্পের সূত্রধারী আমি আর্য। শুরু হচ্ছে তারানাথ তান্ত্রিকের গল্প মিতালি হোমের কলমে কুচক্রী মাতুল। সম্প্রতি জানতে পেরেছিলাম আমার স্ত্রীর এক তুতো দাদা জীবিকা সূত্রে বীরভূমেই আছেন। এই জানাটুকুই কাল হলো। সেদিন থেকে গিন্নি উঠে পড়ে লেগেছে এই কথায়। এই শোনো না, তাপসদার বৌদি বারবার করে আমাদেরকে যেতে বলেছেন গো ওদের ওখানে। চলো না গো ঘুরে আসি। জানো, শুনেছি নাকি ওখানে অনেক সতীপীঠ আছে। এই সুযোগে একটু দর্শনও করে আসতে পারবো। আমি হলাম কি মধ্যবিত্ত স্বামী, স্ত্রীর আবদার কি অবহেলা করতে পারি? সমস্যা একটাই, আমার স্ত্রীর দাদাটি বড্ড বেশি চুপচাপ। ওখানে গেলে আমার বউটি তো তার বৌদির সাথে ভিড়ে যাবে, আমি একা একা কি করব? আমার সমস্যার কথা গিন্নিকে বলতেই প্রথমে তিনি একটু গোসা হয়েছিলেন, পরে নিজেই প্রতিকার করে দিয়ে বলল, এই কিশোরী ঠাকুরপোকেও বলো না গো আমাদের সাথে যেতে। কিশোরীকে প্রস্তাবটা দিতেই সে লুফে নিল। যাওয়া ঘোরা সবই হলো ঠিকঠাকভাবে। আজকের ঘটনার সূত্রপাত হলো ফেরার পথে ট্রেনে। আমাদের পাশেই আরও এক দম্পতি কলকাতাতেই যাচ্ছিলেন, সাথে তাদের 10 বছরের ছেলে আর 4 বছরের মিষ্টি একটা মেয়ে। ছেলেটি বেশ শান্ত, এতটা শান্ত যেন পাথর, কোনো কিছুতেই তার কোনো অভিব্যক্তি নেই। সেই তুলনায় মেয়েটা বেশ চঞ্চল। মায়ের মুখটা যেন ছোট করে তার 4 বছরের শরীরের ওপর বসানো। স্বামী স্ত্রীর চোখে মুখে দুশ্চিন্তার ছাপ স্পষ্ট। বাচ্চা মেয়েটির সাথে আমার গিন্নির বেশ ভাব জমে গেছে, যেন কত বছরের সই ওরা দুজন। মেয়েটাও কথাবার্তায় হাবে ভাবে তার মায়ের সমকক্ষ। 4 বছরের বাচ্চার মধ্যে 25 বছরের মহিলার হাবভাব দেখতে বেশ ভালোই লাগছিল। তবে তার মা বাবা ব্যাপারটাকে অতটা উপভোগ করছিলেন না। বাচ্চার সূত্র ধরে আলাপ হলো বাচ্চাটার বাবার সাথে। কলকাতায় কোথায় যাচ্ছে জানতে চাইলে বাচ্চাটির বাবা বলল, কলকাতার মঠ লেনে যাব, এক আত্মীয়ের বাড়ি। আমি আর কিশোরী একে অপরের দিকে চাইতে লাগলো। কিশোরী বলল, মঠ লেনে আমাদের এক পরিচিত আছেন, তা আপনারা কোন ঠিকানায় যাবেন জানতে পারি কি? অবশ্য আপনাদের যদি ঠিকানা বলতে কোনো আপত্তি না থাকে তবেই কিন্তু বলবেন। 50A হরিশ মুখার্জি রোডে। আমাদের দুজনেরই এবার অবাক হওয়ার পালা। দুজনে একসাথেই বলে উঠলাম, তারানাথ জ্যোতির্বিনোদ। আমাদের কথায় স্বামী স্ত্রী দুজনেই হকচকিয়ে উঠলেন। কোনো উত্তর দেওয়ার আগেই ওনাদের ছোট্ট মেয়ে মধুমালতী বলে উঠল, আমরা তারানাথ তান্ত্রিকের বাড়িতে যাচ্ছি, তোমরা চেনো তাকে? তবে আমাদের নিয়ে চলো ওনার বাড়িতে। আমার গিন্নি তার ছোট্ট সহচারীকে কাছে টেনে নিয়ে বলল, বড়দের নাম ওরকম নিতে নেই সোনামা। তুমি তো ওনাকে দেখোনি, বলো। উনি তোমার দাদুর বয়সী হবেন। ওনাকে তুমি দাদু বলে ডেকো, কেমন? তোমাকে বললে আমি ওনাকে দেখিনি? আমার আগের জন্মে দেখা হয়েছে ঠাকুর মশাইয়ের সাথে। কিছু সাহায্য লাগবে ওনার, সেটার জন্যই তো যাচ্ছি। ওনাদের আমি বলেছি ঠাকুর মশাইয়ের ঠিকানা। ওরা দুজন তো কিছুতেই বিশ্বাস করতে চাইছে না, খালি বলে আমি নাকি 4 বছরের শিশু। তুমি বলো, আমি কি শিশু? আমার গিন্নির মুখখানা ভয়ে পাংশু হয়ে গেল। মেয়েটার কথাতেই আলাদা কিছু আছে। একটা 4 বছরের শিশু কিছুতেই এইভাবে কথা বলতে পারে না। ধীরে ধীরে মাথা নেড়ে গিন্নি মধুমালতীর কথায় সহমত প্রকাশ করে রেহাই পেল। বাকি পথটুকু গিন্নি আর বেশি কথা বলল না। মধুমালতীর বাবা মা প্রশান্ত আর লীলাবতী এমন আরও অভিজ্ঞতার কথা আমাদের বলল। আমাদের ছেলে প্রদীপ তো এমন ছিল না, সেও ছুটে বেড়াতো এক সময়। 7 বছর আগে থেকে যে কি হলো ছেলেটার, চুপ হতে হতে এখন যেন একেবারে পাথর হয়ে গিয়েছে। অনেক আশা নিয়ে যাচ্ছি তারানাথ তান্ত্রিকের কাছে। তারানাথ তান্ত্রিক ব্যতীত এমন গল্প এই প্রথমবার অন্য কারোর কাছে শুনছি। শুনতে বেশ মন্দ লাগছে না ঠিকই, কিন্তু মধুমালতীর বাবা মায়ের অবস্থা ভেবে আন্তরিকভাবে খুব
খুব কষ্ট হলো। আপনারা তারানাথ তান্ত্রিকের ঠিকানা পেলেন কি করে? আমাদের গ্রামের একজন কলকাতায় নিয়মিত যাতায়াত করতেন। আমাদের ছেলে প্রদীপ্ত আর মেয়ে মধুমালতীর কথা জানতে পেরে উনি বলেছিলেন। সেদিন ট্রেনে আর বেশি কথাই এগোলো না। কথা দিলাম আমরা দুই বন্ধু ওনাদের তারানাথের বাড়িতে গিয়ে ছেড়ে আসব। আমার স্ত্রী একটু ভয় পেয়ে বলল, এই তোমাদের কি দরকার বলো তো এ সমস্ত অলক্ষণের ব্যাপারে ঢোকার? গল্প শুনতে যাও সেটা আলাদা কথা, তা বলে ওদের সাথে যাওয়ার কি দরকার? ঠিকানা তো ওনারা জানেন, নিজেরা ঠিক চলে যাবেন। আমাদের সাথে দেখা না হলে তোমরা কি তারানাথ তান্ত্রিককে না চিনলে ওনারা কিভাবে যেতেন? আহা গিন্নি, তুমি অযথা চিন্তা করছো। তোমাকে প্রথমে বাড়ি ছাড়বো, তারপরে আমরা যাব ওনাদের তারানাথের বাড়ি চেনাতে। গিন্নিকে দেওয়া কথা মতো ওনাদের তারানাথের দ্বারে পৌঁছে দিয়ে ফিরে এলাম। আমরা যেতেই চারি অভিমান করে বলল, অতিথিদের ঘরের দ্বারে ছেড়ে চলে যাচ্ছেন যে বড়, একবারও কি ঘরে আসা যেত না? চারি চলে যেতেই আমরা দুজন অতিথিদের সাথে নিয়ে পায়ে পায়ে ভিতর ঘরে প্রবেশ করলাম। তারানাথ আমাদের সাথে অতিথিদের দেখে যতটা না খুশি হলেন, তার থেকে বেশি হলেন অবাক। যেন সব অভিব্যক্তি বদলে গেল মধুমালতীকে দেখার পর। এই প্রথমবার বেশ চিন্তিত লাগলো তারানাথকে। চিন্তার একটু কারণ আছে বটে। এদিকে এসো তো মা, আমার কাছে এসো। তোমার সাথে আমার ব্যক্তিগত কিছু কথা আছে, একান্তে। একটু অন্য ঘরে চলো। ওর কথায় কান দেবেন না বাবা, ও এমন অনেক কথাই বলে। কথা বলতে বলতে এগিয়ে এসে স্বামী স্ত্রী দুজনেই ঠাকুরমশাইকে প্রণাম করলেন। আমাদের চিনতে পারছেন বাবা? তোমাদের কি করে ভুলি মা, তোমাদের জন্যই তো জীবন ফিরে পেয়েছি। তবে এই মেয়েটির কথা আগে শুনব, তারপর তোমাদের কথা শুনছি এসে। মেয়েটি কে হয়? ও আমাদের মেয়ে মধুমালতী, আর এই হলো আমাদের বড় ছেলে। বেশ বেশ, তোমরা একটু বসো। ছোট বলে ওর কথা অগ্রাহ্য বা অবহেলা করো না। এসো মা, পাশের ঘরে এসো, বলো কি বলতে চাও। বাচ্চা মেয়েটাকে নিয়ে তারানাথ পাশের ঘরে দৌড় দিলেন। মেয়েটার সাথে কথা বলে বেরিয়ে আসার পর, ওর বাবা মা ওদের নিয়ে ঘরে যাওয়ার পর আমি এবার জানতে চাইলাম, ঠাকুরমশাই বাচ্চা ঠিক ঘরে কি কথা বলল? এতদিন তো আমার কথা গাঁজা খুঁড়ি লাগতো তোমাদের, এবার ওদের অভিজ্ঞতার কথা তো শুনছো নিশ্চয়ই ওদের মুখে। এবার তো বিশ্বাস করবে। ওনাদের অভিজ্ঞতা তো ওনাদের থেকে শোনা হয়নি, সেটা শুনতেই আপনার কাছে এলাম। ও, তবে বলি শোনো লীলাবতীর কাহিনী। তারানাথের মন মেজাজ এই দিকে নেই। অতীতের চিলেকোঠায় মণি মাণিক্যের সন্ধানে মগ্ন আজ আমাদের ঠাকুরমশাই। আমিও আর ওনাকে অযথা না ঘাটিয়ে গল্পে মনোনিবেশ করলাম। তখন আমি গুরুর সন্ধানে বনে বাদারে, নদীর ধারে, মন্দিরে, শ্মশানে ঘুরে বেড়াচ্ছি। রাতের আশ্রয়ের জন্য ভরসা স্থানীয়দের বাড়ি। এভাবেই একদিন পৌঁছে গেলাম বীরভূমের পলাশপোতা গ্রামে। পথেই শরীর সঙ্গ ছেড়ে দিল। বুঝতে পারছিলাম জ্বর আর আমার প্রতিরোধ ক্ষমতার মধ্যে প্রবল যুদ্ধ চলছে। ক্রমেই আমার শরীর হার স্বীকার করতে লাগলো। এত দুর্বল লাগতে শুরু করলো যে পা যেন আর উঠতেই চাইছেন। এভাবে আর বেশি পথ চলা সম্ভব নয়। এক সজ্জন ব্যক্তিকে সামনে পেয়ে জিজ্ঞেস করে জানতে পারলাম ওই গ্রামে প্রশান্ত নামের এক ব্যক্তির কথা। তিনি অতিশয় সৎ এবং অতিথিবৎসল। ওনার ওখানে গেলে রাত্রিবাস করার ব্যাপারে ভাবতে হবে না। ওনার কথা মতো আমি খোঁজ নিয়ে গিয়ে পৌঁছলাম প্রশান্ত বাড়ুজ্যের বাড়ি। ওনার বাবার আমলে বাড়ুজ্যেদের বিশাল প্রতিপত্তি ছিল। আমি যদিও নিজে দেখিনি, গ্রামের লোকের ধারণা তার ছেলে হয়ে প্রশান্ত তার বাবার অবস্থান ও সম্পত্তি সঠিকভাবে সামলে রাখতে পারেননি। আমি যখন প্রশান্তদের দরজায় গিয়ে কড়া নাড়লাম,
তখন গোধূলি সন্ধে নামবে। আলো আধারি আলোয় আমাকে দেখে একটু যেন শঙ্কিত হলো প্রশান্ত। বলল, কাকে খুঁজছেন? আমি এক পথিক। এই গ্রামের পথ ধরে যেতে যেতে বিকেল নেমে এলো। আজ রাতের জন্য আশ্রয় পেলে। আমার কথা শেষ হওয়ার আগে প্রশান্ত আমার সাজ পোশাকের উপর নজর বুলিয়ে ঢিপ করে একটা প্রণাম সেরে বলল, আপনার সেবা করা আমার সৌভাগ্য। আপনি আসুন, আমি আপনার সেবার ব্যবস্থা করে দিচ্ছি। আমরা জাতে ব্রাহ্মণ। আপনার আপত্তি না থাকলে আমার স্ত্রী আপনার জন্য অন্নভোগের ব্যবস্থা করে দিতে পারে। গৃহস্থের ঘরে আশ্রয় নিলে নিজে রান্না করে খেতে আমি অভ্যস্ত, কিন্তু সেদিন খাবার থেকেও শোয়ার প্রয়োজন বেশি অনুভব করছিলাম। তাই প্রশান্তকে নিরস্ত করে বললাম, আমার খাবার নিয়ে ব্যস্ত হবেন না। রাতে আমি কিছু খাবো না, শুধু শুতে দিলেই হবে। সকাল হলেই আমি পাড়ি দেব। প্রশান্ত নিজের মনে কি যেন ভাবল, তারপর বলল, গৃহস্থের ঘর থেকে অভুক্ত চলে গেলে যে আমাদের অকল্যাণ হবে। আপনি আসুন আমার সাথে, আপনাকে আমার ঘরটা দেখিয়ে দিই। আমি বিনা বাক্য ব্যয় তার পিছু নিলাম। যে ঘরে প্রশান্ত আমাকে নিয়ে এলো সেই ঘরে সামান্য জিনিস দিয়েও বেশ রাজকীয় আয়োজন করা। ঘরের সজ্জা দেখে বোঝা যায় যে বা যারা ঘরটা সাজিয়েছে তাদের রুচিবোধ খুব উন্নত। অন্য সময় হলে এমন শৌখিন ঘরে রাত্রিবাস করতে আপত্তি করতাম। আমার মতো সংসারের মোহত্যাগ করা মানুষদের এমন ঘরে থাকা শোভনীয় নয়। হয়তো মন থেকে সংসার ভোগের লোভ ত্যাগ করতে পারিনি, তাই সেদিনের অসুস্থতায় আর কোনো আপত্তি করলাম না। প্রশান্ত চলে যেতে শটান বিছানায় লম্বা হয়ে গেলাম। তারপর কি হয়েছিল আমার জানা নেই। পরে অবশ্য শুনেছিলাম এক রাতের জন্য আশ্রয় চেয়ে 3 দিন 4 রাত কাটিয়ে দিয়েছিলাম অজ্ঞান অবস্থায়। রাতে আহার করব না জেনে প্রশান্ত এসেছিল দুধ নিয়ে। এসে দেখে আমি মরার মতো শুয়ে আছি। হাত পা ধোয়ার জল ছুঁয়েও দেখিনি। শরীর স্পর্শ করে বুঝেছিল তুমুল জ্বর। শরীর মাঝে মাঝে কেঁপে উঠছে। আর দেরি না করে গ্রামের বৈদ্যকে রাতেই ডেকে পাঠিয়েছিল প্রশান্ত। প্রশান্ত আর তার স্ত্রী লীলাবতী পালা করে আমার সেবা করে আমার জমের কাছ থেকে ফিরিয়ে আনে। প্রাণে বেঁচে গেলেও শরীর এতটাই দুর্বল যে উঠে দাঁড়ানোর ক্ষমতা ছিল না। প্রশান্ত আর লীলাবতী আমাকে এই অবস্থায় বিদায় করতে কিছুতেই রাজি হলো না। প্রশান্ত আমার কাছে দীক্ষা নিতে চাইল। আমি নিজেই যেখানে গুরুর সন্ধানে ঘুরে বেড়াচ্ছি, সেই আমি অন্যকে দীক্ষা দেব কি করে? প্রশান্তর মন যে খুব অশান্ত সেটা ওকে দেখেই বুঝেছিলাম। বলেছিলাম, আগে গায়ত্রী মন্ত্র জপ করা শুরু করুন। মন শান্ত না হলে দীক্ষিত হওয়া যায় না। তবে আপনি আর কিছুদিন এখানে থেকে যান। আপনার কথা মতো আমি আজ থেকেই মন্ত্র জপ করা শুরু করব। আমার মন শান্ত হলে আপনি আমাকে দীক্ষা দেবেন না হয়? সেদিনের প্রশান্তের অনুরোধে এমন কিছু ছিল যা আমি অবহেলা করতে পারলাম না। বিশেষ করে লীলাবতীর অনুরোধ ফেলতে পারলাম না। আমাকে ওখানে থাকতে বলার সময় ওর চোখে অনেক না বলতে পারা কথা এসে ভিড় জমাচ্ছিল, যেন আমার কাছে সাহায্য চাইছে। আমার সেদিন মনে হয়েছিল আমি চলে গেলে এই মেয়েটার অনেক বড় ক্ষতি হয়ে যাবে। আমার ধারণা যে খুব একটা ভুল ছিল না তা অবশ্য পরবর্তীতে বুঝতে পেরেছিলাম। তাহলে কি থেকেই গেলেন? কিশোরী, বোকা বোকা প্রশ্ন করো না তো। সেদিন থেকেছিলেন বলেই তো আজ এখানে গল্পটা বলছেন। তারানাথ আবার ফিরে গেলেন নিজের বক্তব্যে। অন্যদিন হলে এতক্ষণে তেলে বেগুনে চলে উঠতেন। আজ যেন সবটাই খুব শান্ত। কিশোরী মাঝখান থেকে আবার বলে উঠল, তারপর কি হলো বলুন শুনি। প্রথম দিন অসুস্থতার কারণে অনেক কিছু অনুভব করতে না পারলেও
শারীরিক সুস্বাস্থ্যের সাথে সাথে আরও কিছু অনুভব করতে শুরু। এই বাড়িতে তন্ত্র সাধনার ও কোনো অতৃপ্ত আত্মার অস্তিত্ব অনুভব করতে লাগলাম। ষোড়শী লীলাবতীকে আমি মা সম্বোধন করি। ওর সেবাতেই যে আমার জীবন রক্ষা হয়েছিল। লীলাবতীও আমার মুখে এই ডাক শুনে খুবই আনন্দ পেত। বলতো, ভাগ্যিস আপনি এখানে এসেছিলেন। আপনি না আসলে এই জীবনে কখনো এই ডাক শুনতে পেতাম না। কথাগুলো বলার সময় অসহনীয় কষ্ট অনুভব করতাম লীলাবতীর অন্তরে। প্রশান্তের সাথে বিয়ের 5 বছর কাটলেও লীলাবতীর কোল আজও শূন্য। লীলাবতীর কষ্ট দেখে আমি নিজে উপযাজক হয়ে বলেছিলাম, আমার কাছে কিছু উপায় জানা আছে। তুমি যদি চাও তবে এই উপায়গুলো দিয়ে নিজের মনোবাঞ্ছা পূর্ণ করতে পারো মা। করুণ একটা হাসির রেখা ফুটে উঠে মিলিয়ে গেল লীলাবতীর ঠোঁটের কোণে। আমার বুকের ভেতর টনটন করে উঠল তার করুণ হাসিতে। নারী জীবনে মাতৃত্বের গুরুত্ব যে কতটা, তা হয়তো আমরা পুরুষরা কখনো বুঝতে পারবো না। মা বলে যখন ডেকেছি, তখন এই মায়ের দুঃখ হরণ করবার যথাসাধ্য প্রচেষ্টা আমি করব। জগতে সব সুখ সবাই পায় না বাবা। আমার অপ্রাপ্তির পরিসর অনেকটা বড়। ঈশ্বর নিশ্চয়ই কিছু ভেবেই আমাকে বঞ্চিত করেছেন। আচ্ছা মা, তোমার শ্বশুর বাড়ির কাউকে তো এই কদিন দেখতে পেলাম না। আমার শ্বশুর মশাই গত হয়েছেন আমার স্বামীর ছোট বয়সেই। দিদির বিয়ের সময় আমার শাশুড়ি মা অসুস্থ ছিলেন। দিদির বিয়ের বছর 2 পর উনিও চোখ বোঝেন। শাশুড়ি মায়ের অসুখের সময় আমার শাশুড়ি মা তার ভাই আমার মামা শ্বশুর মশাইকে ও ওনার পরিবারকে এখানে এসে দেখাশোনা করতে বলেছে। সেই থেকে ওনারা এখানেই থাকেন। 1-2 মাস পর পর মামা বাবু নিজেদের দেশের বাড়িতে যান। কিছুদিন থেকে আবার ফিরে আসেন। মামিমা এখানেই থাকেন ছেলেদের নিয়ে। এবার নাকি দিদিমার শরীর খুব খারাপ হয়েছে, তাই সবাই গেছেন। ওনার ভাগনা খবর পাঠিয়েছেন। এখানে সব কাজ আটকে আছে মামা বাবুর জন্য। এখানকার বিষয় সম্পত্তি সংক্রান্ত সবকিছুই তো মামা বাবু দেখাশোনা করেন। এই কদিন মামা বাবুর অনুপস্থিতিতে ওনার ভাগনাকে সব দেখতে হচ্ছে। মামা বাবু খবর দিয়েছেন আজকালের মধ্যেই হয়তো ফিরে আসবেন। তা বেশ, তুমি যেমন বলছো তাতে তো মনে হয় বোনের সংসার বেশ সামলে রেখেছেন তোমার মামা শ্বশুর। বলতে পারেন এটা এখন ওনাদেরই সংসার, আমরা এখানে আশ্রিত মাত্র। লীলাবতীর কথাগুলো যেন স্বাভাবিক হয়েও স্বাভাবিক নয়। মনে বড় বিঁধল কথাটা। হঠাৎই একটা কথা মাথায় এলো। জিজ্ঞেস করলাম, তোমার দিদির বিয়ের কথা বললে যে সে কাছাকাছি থাকে বুঝি? দিদির কথা উঠতেই লীলাবতীর মুখটা বিমর্ষ হয়ে গেল। একটু সময় নিয়ে বলল, আমার দিদি আমার স্বামীর প্রথম পক্ষ। লীলাবতীর এই কথাটার স্বরে এমন কিছু ছিল যা আমাকে এই ব্যাপারে কথা এগোতে বিরত করে দিল। লীলাবতীর মনে অনেক চোরাবালি আছে। মরুভূমির চোরাবালির কথা শুনেছি, কিন্তু মনের চোরাবালি এ কেমন জিনিস ঠাকুরমশাই? মরুভূমির চোরাবালি পথিকের মনে জলের ভ্রম সৃষ্টি করে। ঠিক একই রকমভাবে মনের চোরাবালি মুখের হাসি আর উচ্চারণ দিয়ে সামনের মানুষটার সামনে নিজেকে সুখী প্রমাণ করার ভ্রম সৃষ্টি করে। মরুভূমির চোরাবালিতে যেমন বাস্তবে জল থাকে না, তেমনি মনের চোরাবালিতে মনের সুখও থাকে না। খুব সুন্দর বললেন ঠাকুরমশাই। আমরা সকলেই জীবনের কোনো না কোনো মোড়ে এমন পরিস্থিতির সম্মুখীন হয়েছি বটে, কিন্তু সেটাকে এমনভাবে ব্যাখ্যা করা যায় সেটা কখনো ভাবিনি। আপনি যে বললেন ও বাড়িতে আপনি অশরীরীর উপস্থিতি টের পেয়েছিলেন, সেই গল্পটা বলুন শুনি। আজ এই নিয়ে দ্বিতীয়বার কিশোরী তারানাথের অমূল্য অভিজ্ঞতাকে গল্প বললেও তারানাথ দেখলাম কোনো প্রতিক্রিয়া করল না। এক কথাতেই আবার ফিরে গেলেন নিজের অভিজ্ঞতার কথায়। যেদিন জ্ঞান ফিরল সেদিন থেকে প্রতি রাতে আমার ঘরের জানলার সামনে দিয়ে এক মহিলা গুনগুন করে গান করতে করতে যেত।
যেন কোনো ঘুম পাড়ানি গান গেয়ে মা তার বাচ্চাকে ঘুম পাড়াচ্ছে। তার হাতের চুড়ির রিনঝিন শব্দ রাতের নিস্তব্ধতা ভেদ করতে থাকত। বেশ কিছুক্ষণ পর আমার ঘরের দরজা খুলে যেত, একটু পরে নিজে থেকেই বন্ধ হয়ে যেত। কাউকে দেখতে পেতাম না, তবে পুরো ঘটনার সময় বেশ শীত শীত অনুভূত হতো। এক মিষ্টি গন্ধে সারা ঘর সুভাষিত হয়ে উঠত। সেই অভিজ্ঞতা অনেকটা ছিল পরবর্তীকালে মধুসুন্দরী দেবীর আগমনের আবহের মতো। সেই সময় বুঝতে না পারলেও পরে বুঝেছিলাম এই অভিজ্ঞতার কারণ। ঠাকুরমশাই, এই ব্যাপারে আপনি ওখানের কাউকে কিছু জিজ্ঞেস করেননি? কারোর বাড়িতে আশ্রিত হয়ে তাদের কি এটা বলা যায় যে তোদের বাড়িতে ভূত ঘুরে বেড়াচ্ছে? তবু আমি লীলাবতীর সঙ্গে কথা বলার চেষ্টা করেছিলাম এই ব্যাপারে। সে যে কিছু জানে কিন্তু আমাকে তা জানাতে চায় না, তা বুঝতে পেরে আর সরাসরি কথা বলিনি। ঘুরিয়ে ফিরিয়ে কথা বলে জানতে পেরেছিলাম আমাকে যে ঘরে থাকতে দেওয়া হয়েছিল সেখানে আগে লীলাবতীর দিদি পদ্মাবতী থাকত। এই ঘরটা নাকি পুরোটাই সে তার পছন্দে সাজিয়েছিল। খুব প্রিয় ছিল এই ঘরটা তার। পদ্মাবতীর মৃত্যুর পর কেউ আর এ ঘরে আসতো না। অযাচিতভাবে আমি চলে আসায় আমার ঠাঁই হয়েছিল এই ঘরে। যদিও আমার এসবে কিছু তফাৎ হতো না। ভূতের সাথে আমার নিত্য মেলামেশা। কোন ভূত আমার ভালো চায় আর কে খারাপ চায় তা আমি ভালো মতোই বুঝি। এই ভূত যে আমার ক্ষতি করতে চায় না সে ব্যাপারে আমি নিশ্চিত ছিলাম। এই পদ্মাবতীর সম্পর্কে যত জানতে থাকলাম ততই তার সম্পর্কে জানার ইচ্ছা আরও বাড়তে থাকলো। এক অদৃশ্য চুম্বকের মতো সে যেন তার প্রতি আমাকে আকর্ষণ করতে থাকলো। অকারণেই আমি তার ব্যাপারে তথ্য সংগ্রহ করতে লাগলাম। আমার কেবল মনে হতো পদ্মাবতী মরে গিয়েও ওই ঘরের আশেপাশে আছে, তার যেন কিছু বলার আছে, অথবা তার মূল্যবান কিছু সে ছেড়ে গেছে এখানে, যার টানে তাকে বারবার ফিরে আসতে হচ্ছে। কিছুতেই মুক্তি পাচ্ছে না ইহজগতের মোহ মায়া থেকে। পদ্মাবতীর সম্পর্কে আমারই খোঁজ খবর নেওয়ার প্রবণতা প্রশান্তর মামা মামির মোটেও পছন্দ হচ্ছিল না। আকারে ইঙ্গিতে বহুবার আমাকে ক্ষান্ত করার চেষ্টা করেও অসফল হয়ে শেষে সামনাসামনি একদিন বলেই ফেললেন প্রশান্তের মামা অতুলবাবু, কদিনের জন্য গৃহস্থের বাড়িতে এসে আছেন, ভালোভাবে থাকুন, তারপর তো নিজের পথে বের হতেই হবে। মাঝের সময়টুকু আশ্রয়দাতার মৃত বউকে নিয়ে টানাটানি করে খোঁজ খবর না করলেই কি নয়? হ্যাঁ, আপনার বয়সে এসব কাজ শোভা পায় না। অশোভন কিছু তো করছি না আমি। আপনাদের ঘরের বউকে আমি মা ডেকেছি। তার মৃত দিদিও আমার কাছে সম্মানীয়া, মাতৃসম। আমার মনে হয় আমি আজ যা করছি সেটা আরো আগে আপনাদের করার কথা ছিল, উচিত হতো তাই। কিন্তু আপনারা তো তেমন কিছু করেননি, আর করেননি বলেই আজ সেটা আমাকে করতে হচ্ছে। আচ্ছা, আপনারা কি অস্বাভাবিক কিছু অনুভব করেন না এই বাড়িতে? ছোট বৌমা কি আপনাকে কিছু বলেছে বড় বৌমার মৃত্যু নিয়ে? মানে এখানে কোনো ভূত প্রেত আছে বা কিছু দেখেছে বলে? না, মা আমাকে কিছু বলেনি। তবে আমার মনে হয় তার দিদি আমাকে কিছু বলতে চায়। হাসালেন আপনি। আমাদের ঘরের বউ তার শ্বশুর বাড়ির আত্মীয় স্বামী বোনকে ছেড়ে অপরিচিত আপনাকে গোপন কিছু বলতে চায়? হ্যাঁ, এসব বুজরুকি অন্য কোথাও গিয়ে দেখাবেন। হ্যাঁ, তান্ত্রিক সেজে প্রশান্তকে লুটতে এসেছেন? আপনাদের মতো ভণ্ড সাধুদের আমার ভালো মতো চেনা আছে। সকলকে নিজের মতো মনে করলে ভুল করবেন। কি বলতে চাইছেন আপনি? আমি ভণ্ড? প্রশান্তকে আমি লুটছি? প্রতারক আমি? এসব তো আমি বলিনি, আপনি নিজেই বলছেন। নিজেকে অতিরিক্ত চালাক প্রমাণ করার চেষ্টা করছেন আপনি। আমার কথায় যখন যাবেন না তখন প্রশান্তকে দিয়ে আপনাকে তাড়াবার ব্যবস্থা করছি আমি।
তাই বরং করে দেখুন। পরদিন বিকেলে প্রশান্ত আমার ঘরে এলো। ওকে দেখে ভাবলাম এ বাড়িতে থাকার সময় বুঝি আমার শেষ হলো। তাতে আমার আক্ষেপ না হলেও আক্ষেপ থেকে যাবে লীলাবতীর কোনো সাহায্য করতে না পারার জন্য। ঈশ্বরের যদি তাই ইচ্ছে থাকে তো তাই হবে। সন্ধ্যার আহ্নিক করতে করতে ইশারায় আসন গ্রহণ করতে বললাম। প্রশান্ত খুব ধার্মিক পুরুষ। নিচে আমার পাশে বসে সেও গুরু নাম জপতে লাগলো। যদিও আমি প্রশান্তর এখানে আসার হেতু জানি বলেই ভেবেছিলাম, তবু তার মুখ থেকে শুনবো বলে জিজ্ঞেস করলাম, বলুন কি আদেশ আছে আমার জন্য? প্রশান্ত জিভ কেটে আমার পা স্পর্শ করে বলল, আপনার সেবায় কি আমার কোনো ত্রুটি থেকে গেছে? যদি তাই হয় আমি আপনার চরণ স্পর্শ করে ক্ষমা ভিক্ষা করছি, আমাকে মার্জনা করুন। প্রশান্তর আচরণে আমি ভাবলাম আমি ভুল বুঝেছিলাম। হয় অতুলবাবু এখনো প্রশান্তকে কিছু বলেননি, অথবা প্রশান্ত ওনার কথায় কান দেয়নি। প্রথমটা হওয়ার সম্ভাবনা বেশি মনে হলো। আমি প্রশান্তকে টেনে তুলে ওপরের পালঙ্কে বসালাম। এই পালঙ্কে আমি অসুস্থ থাকা ব্যতীত আর কখনো শুইনি। সুবোধ বালকের মতো প্রশান্ত কিছুক্ষণ চুপ করে বসে রইল। তারপর তার খেয়াল হলো তাকে বসিয়ে রেখে আমি তখনও দাঁড়িয়ে আছি। সে ব্যস্ত হয়ে বলল, আপনি আসন গ্রহণ করুন আগে। প্রশান্তর অবস্থা দেখে বুঝলাম সে কোনো গভীর চিন্তায় আছে। আপনি পালঙ্কে বসুন, আমি সংসার ত্যাগী, এই পালঙ্ক স্পর্শ করাও আমার পাপ। তাছে বলুন কি বলতে এসেছেন? প্রথমত আমি আপনার থেকে বয়সে এবং অভিজ্ঞতায় অনেকটাই ছোট। আপনি দয়া করে আমাকে আপনি বলে সম্বোধন করবেন না, তুমি বলেই না হয় সম্বোধন করুন। তা কি করে হয়? আপনি আমার আশ্রয়দাতা, এত প্রতাপশালী এক মানুষ, আপনাকে কি করে আমি তুমি বলতে পারি? এই অর্থ প্রতিপত্তি এসব অর্থহীন আমার কাছে। সব ত্যাগ করে আমি আপনার শিষ্য হতে চাই। আপনার এই সংসার বাবার দেওয়া দায়িত্ব, তার কি হবে? শুনেছি আপনার বাবা বেশ প্রভাবশালী মানুষ ছিলেন। ভয় নয়, সম্মানে লোকেরা তার সামনে মাথা নোয়াত। তার ছেলে হয়ে আপনি কি করে সব ত্যাগ করতে পারেন? আমি আবার আপনাকে অনুরোধ করছি, আমাকে দয়া করে আপনি বলে সম্বোধন করবেন না। আর রইল বাবার সম্পত্তি আর সম্মানের কথা, সেসব মামা বুঝে নেবেন। আমি না থাকলেও কারোর কোনো অসুবিধে হবে না। আর আমার লীলাবতী মায়ের কি হবে? সে ফিরে যাবে তার বাপের ঘরে। বিয়ের পর মেয়েরা বাপের ঘরে স্বামীর সঙ্গে ঘুরতে যায়, একা একা ফিরে যায় না। সেটা কারোর পক্ষেই সম্মানের হয় না। যদি মাকে ফেরাতেই চান, তবে স্ত্রীর পরিচয় দিয়ে ঘরে আনলেন কেন? তখনই তো বিয়ের জন্য না বলে দিলেই হতো। আমার স্ত্রী একজনই, সে পদ্মাবতী। তার মৃত্যুর পর সকলে আমাকে নিয়ে চিন্তিত ছিল, তাই মামা পদ্মাবতীর বোনকে পদ্মাবতীর স্থানে নিয়ে এসেছেন। ভেবেছিলেন লীলাবতী তার দিদির মতনই হবে, কিন্তু একটা মানুষের বিকল্প আরেকটা মানুষ যে কখনোই হতে পারে না, এটা আশা করি মামা এখন খুব ভালোভাবেই বুঝতে পারছেন। তাই তো মামা আগে পদ্মাবতীকে ফিরিয়ে আনতে রাজি ছিলেন না, কিন্তু এবার সেও পদ্মাবতীকে ফিরিয়ে আনার জন্য সাধনা করে ফিরলেন। উনি তন্ত্র সাধনা শিখছেন পদ্মাবতীকে ফিরিয়ে আনতে। গুরুর আদেশ মতন দিনের পর দিন সাধনা করে চলেছেন। অতি শীঘ্রই আমাকেও তন্ত্র সাধনার পথ বাতলে দেবেন বলেছেন। কদিন আগে তো উনি দেশের বাড়িতে গিয়েছিলেন বললেন, তাহলে সাধনার জন্য কখন আর কোথায় গেলেন? সেসব তো লোককে বলার জন্য বলা কথা, আপনাকে মিথ্যে বলবো না। আপনি দিব্য পুরুষ, অনেক দিনের তন্ত্র সাধনার অভিজ্ঞতা আছে আপনার। আমি নিশ্চিত আপনি আমাকে আমার চরণে ঠাঁই দিলে আমি আমার অভীষ্ট লক্ষ্যে পৌঁছে যেতে পারবো। তা তোমার অভীষ্ট কি সেটা জানতে পারি? পদ্মাবতী আমার প্রাণের থেকেও প্রিয় ছিল। ওকে ছাড়া বাঁচা আমার পক্ষে সম্ভব নয়। হয় আমি মরে ওর কাছে যাব, নয়তো ওকে ফিরে আসতে হবে আমার জন্য। যে চলে গেছে সে কি আর কখনো ফিরে আসে? নিজের জীবনের অভিজ্ঞতা থেকে বলছি, প্রকৃতির নিয়মের বিরুদ্ধে যেতে গেলে তার ফল সর্বদাই ভয়ঙ্কর হয়।
তার থেকে বরং যা আছে তাই নিয়ে নতুন করে জীবন শুরু করাই ভালো। পদ্মাবতীকে ছাড়া কি করে নতুন জীবন শুরু করব? ওর উপস্থিতি যে আমি সবসময় টের পাই। ও দেখছে আমাদের সকলকে। লীলাবতীর সাথে বিয়ের পর থেকেই পদ্মাবতী আমার ওপর অভিমান করে আছে। আমি তাকে কি করে বোঝাই আমার স্ত্রী একমাত্র পদ্মাবতী। লীলাবতীর সাথে আমার কোনো সম্পর্ক নেই, সে শুধু এবারই বউ। আমার স্ত্রী সে কখনোই হতে পারবে না। মৃত স্ত্রীর প্রতি এমন সমর্পণ আমি এর আগে কখনো দেখিনি। প্রশান্তর কথা শুনে লীলাবতী মায়ের কথার মর্মার্থ বুঝতে পারলাম। আমিও এত সহজে ছেড়ে দেওয়ার পাত্র নই। অবুঝ বালককে যেমন ভুলিয়ে শান্ত করতে হয়, তেমনি প্রশান্তের জন্য কোনো উপায় আমায় বের করতেই হবে। আমি নিশ্চিত ছিলাম প্রতি রাতে আমি যার উপস্থিতি টের পাই সে পদ্মাবতী। ঠিক করলাম তার সাথেই কথা বলব। এই কয়দিনে তার সম্পর্কে ভালো ছাড়া খারাপ তো কারোর কাছে শুনিনি। সে নিশ্চয়ই পরিস্থিতি বুঝে নিজের প্রকৃত স্থানে ফিরে যাবে। এই উদ্দেশ্যে সেই রাতে জেগে রইলাম পদ্মাবতীর আশার অপেক্ষায়। কিন্তু সেদিন ঘটল অন্য ঘটনা। গভীর রাতে একটু তন্দ্রা মতো এসেছে। এমন সময় ঘরের দরজার বাইরে ছোট বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পেলাম। প্রতি রাতে এক মহিলার উপস্থিতি টের পেতাম, আজ এখানে বাচ্চা এলো কি করে? নিচে পাতা তোষকের বিছানা ছেড়ে উঠে দাঁড়ালাম। জীবিতকালে সে যত ভালোই হোক না কেন, মৃত্যুর পর সে তো এখন এক আত্মা, তার মনে কি আছে জানা নেই। এই বাচ্চাটা কি করে এলো? কার বাচ্চা? আদৌ সে কি সত্যি নাকি এও পদ্মাবতীর মায়া? ঘরেই নিজের শরীর বন্ধন মন্ত্র পড়ে বেরোলাম ঘরের বাইরে। দরজা খুলতেই সব নিস্তব্ধ। বাইরে কোনো বাচ্চা তো দূরস্থ, কোনো জনমানবের চিহ্নটুকুও নেই। চারিদিকে ভালো করে দেখে ঘরের দরজা বন্ধ করতেই আবার সেই কান্নার আওয়াজ ভেসে আসতে লাগলো। আবার দরজা খুলতেই সব নিস্তব্ধ। এমন বার কয়েক হওয়ার পর বুঝলাম এসব পদ্মাবতীর মায়া। কিন্তু এসবের কারণ কিছুই বুঝে পেলাম না। সারা রাত এভাবেই কেটে গেল। পদ্মাবতীর দেখা আর মিলল না। ঘটনাটা সেই রাতেই শেষ হলো না, পরদিন রাতেও একই ঘটনা চলতে লাগলো। এবার ঘরের বাইরে বেরিয়ে আশপাশের বেশ খানিকটা জায়গা ঘুরে দেখে এলাম। কেমন যেন পোড়া পোড়া গন্ধ এলো নাকে। স্বাভাবিক কিছু পোড়ার গন্ধ নয়, তবে আমি জানি কিসের গন্ধ। এটা তন্ত্র সাধনায় আমাদের বিশেষ কিছু জিনিস আহুতি দিতে হয়। এটা সেই আহুতির গন্ধ। আশ্চর্য হলাম, এখানে এই ধরনের আয়োজন কে করলো আর কেন করলো সেটা ভেবে আমি স্থির হলাম এর উৎস আমি খুঁজে বের করব। আরও একটু এগিয়ে যেতে দেখতে পেলাম পশ্চিমের কোণের ঘরটা থেকে ধোঁয়া উঠছে। এই ঘরটাতে তো কেউ থাকে না বলেই জানি, তবে এত রাতে এখানে কে এলো? চুপি চুপি এগিয়ে গেলাম ঘরটার কাছে। ঘরের সব জানালা দরজা বন্ধ। একটা ভাঙা জানলার পাল্লার ফাঁক দিয়ে দেখলাম একটা লোক খালি গায়ে লেংটি পরে বসে আছে। সামনে জ্বলছে যজ্ঞের আগুন। আগুনের শিখায় যত না আলো হচ্ছে, তার থেকে ধোঁয়ায় অন্ধকার হচ্ছে বেশি। ভেতরে কে বসে আছে সেটা বুঝতে পারলাম না। প্রথম যখন দেখলাম তখন ঘরে লোকটা একা ছিল। এবার যখন তাকালাম দেখলাম সামনে এক মহিলা হাঁটু গেড়ে বসে আছে। তার মুখটাও অস্পষ্ট। শরীরের অবয়ব দেখে লীলাবতী মায়ের মতোই লাগলো, তবে তার চেহারা একটু ভারী। এই অবয়ব তার তুলনায় শীর্ণকায়া। ভেতরে যাব কিনা ভাবছি, এমন সময় আবার তাকিয়ে দেখি সামনে লোকটা একা বসে আছে। এই জীবনে এমন ভেলকি তো কম দেখিনি। নিম্নমানের তান্ত্রিকের কাজই হলো ভেলকি দেখিয়ে মানুষের চোখে ধুলো দেওয়া।
এনার মান নিয়ে আমার কিছু এসে যায় না। আমাকে জানতে হবে ইনি কে আর এখানে কিসের সাধনায় বসেছেন। তন্ত্র সাধনার গুরু অংশ তো হয় খোলা আকাশের নিচে, তবে ইনি কেন সাধনার জন্য এই ঘর বাঁচলেন? এই সব প্রশ্নের উত্তর না পেয়ে আগেই সামনে আসা উচিত কাজ হবে না। একবার মনে এলো বটে, পুরুষ মানুষটা প্রশান্ত নয় তো? হতে পারে পদ্মাবতীকে ফিরিয়ে আনার উদ্দেশ্যে। যাই হোক না কেন, আমার লীলাবতী মাকে বিপদ থেকে বাঁচাতেই হবে। পদ্মাবতীর আশায় যদি প্রশান্ত কোনো ভণ্ড গুরুর খপ্পরে পড়ে এবং তার ফলে সাধনায় বসে থাকে, তার থেকে প্রশান্তকে বাঁচাতেই হবে। আমার সারা জীবনে সদ্গুরুর সন্ধানে কম কিছু তো দেখলাম না। যেভাবেই হোক প্রশান্তর মাথা থেকে পদ্মাবতীকে ফিরে পাওয়ার আশাটা মুছে ফেলে লীলাবতী মায়ের সাথে সংসারে প্রবৃত্ত করতে হবে, এতেই ওদের মঙ্গল। সেই রাতে ঘরে ফিরে আর ঘুম আসছিল না। কি করব কি না করব ভেবে ভোর রাতেও আর ঘুম এলো না। ভোর রাতের দিকে মনে পড়ল মধুসুন্দরী দেবীর কথা। জীবনে যখন কোনো বিপদে পড়েছি তখনই আমাকে মধুসুন্দরী দেবী আগলেছেন। সেই রাতেও তার খুব প্রয়োজন অনুভব করছিলাম। উদ্বেগ আর উৎকণ্ঠায় দিশেহারা হয়ে একটু তন্দ্রা এসেছিল মাত্র। মধুসুন্দরী দেবীর আগমনের সেই মিষ্টি সুবাস আমার অশান্ত মনকে নিমেষে শান্ত করে দিল। চোখ খুলে দেখলাম সামনে মধুসুন্দরী দেবী নেই, লীলাবতী মা দাঁড়িয়ে আছে। তবে কি লীলাবতী মাকে দেখে সেই মিষ্টি সুবাস এখনো বাতাসে ঘুরে বেড়াচ্ছে? আমার এত বড় ভুল তো হতে পারে না। তবে কি লীলাবতী মাকে দেখে সে কোথাও লুকিয়ে আছে? হতে পারে। আমি ইতিউতি তাকাচ্ছি দেখে লীলাবতী মা জিজ্ঞেস করল, কিছু খুঁজছেন বাবা? না মা, তেমন কিছু নয়, কিন্তু তুমি এত রাতে এখানে কি করতে এসেছো? মা, সব ঠিক আছে তো? সব ঠিক আছে বাবা। আপনাকে খুব চিন্তিত দেখলাম, তাই ভাবলাম একবার দেখে যাই। না মা, এ সময় এখানে এসে তুমি একদম ঠিক কাজ করনি। কেউ তোমাকে এখানে দেখলে ভুল বুঝতে পারে। খিলখিলিয়ে হেসে উঠল লীলাবতী। গত কয়েকদিনে লীলাবতীকে এভাবে বেপরোয়া হয়ে হাসতে আমি দেখিনি। এই লীলাবতীকে যেন আমি চিনি না। হাসছো কেন মা? আপনি সংসার ত্যাগী হয়েও এত কিছুর পরোয়া করেন? তোমাকে মা ডেকেছি। তোমার কোনো ক্ষতি হোক এমন কিছু আমি কি করে হতে দিই বলো তো? ক্ষতি আমার যা হবার তা হয়ে গেছে। বাঁচাতেই যদি চান তবে আমার স্বামীকে বাঁচান। এখনো কিছু হয়নি, হতে চলেছে। আপনি পারেন ওনাকে আর আমার শ্বশুর কুলের বংশকে বাঁচাতে। আমার শ্বশুর মশাইয়ের খুব নাম ডাক ছিল এককালে এই এলাকায়। আমার শাশুড়ি মায়ের আশা ছিল ওনার একমাত্র ছেলে বাবার সেই সুনাম আর সম্পত্তি আরও বাড়াক। কিন্তু প্রথম স্ত্রীর মৃত্যুর পর থেকে মামাবাবুর কথায় পুজো আর্চার নিয়ম নিষ্ঠা নিয়ে এমন ডুবে আছেন যে পৈতৃক সম্পত্তির কি হচ্ছে সেসবের খেয়ালই নেই তার। সব ছেড়ে রেখেছেন মামাবাবুর ওপর। মামাবাবু সেই সুযোগে আমার স্বামীর সব সম্পত্তি লুটে নিচ্ছেন। কেউ কিছু বলতে গেলে তাকেও মামাবাবু মিথ্যেবাদী প্রমাণ করে দিচ্ছেন। আমার স্বামী বুঝতে পারছে মামাবাবু ওনার বিশ্বাসের সুযোগ নিয়ে আস্তে আস্তে পুরো সম্পত্তি আত্মসাৎ করে নিচ্ছেন। অন্যদিকে ওনাকে পূজা আর্চায় ব্যস্ত করে রেখেছেন যাতে বিষয় সম্পত্তির দিকে নজর দেওয়ার সময় না পান। তোমার চিন্তা আমি বুঝতে পারছি মা। তুমি তার স্ত্রী হয়েও কিছু করতে না পারলে আমি বাইরে থেকে এসে এ বিষয়ে কি করতে পারি? আমি বলতে গিয়েই তো বিপদে পড়লাম বাবা। না হলে এতদিনে তো আমার স্বামী সন্তান নিয়ে সুখের সংসার হবার কথা। আপনি আমার সাহায্য করতে চাইলে শুধু ওনাকে মামার জাল থেকে বের করে আনুন। উনি তো আপনার কাছে এসেছিলেন আপনার চরণে ঠাঁই চাইতে। ওনাকে শিষ্য করে আসল তন্ত্র সাধনার পথ দেখান বাবা। সাধনার পথ খুব কঠিন,
শুধু নিরামিষ খেয়ে ছোঁয়াছুঁয়ির বাজ বিচার করে আর উপবাসী থেকে ঈশ্বর লাভ হয়নি কখনো কারোর। মনের শক্তিটাই আসল শক্তি। মনের এই ইচ্ছা শক্তি মৃত্যুর পরও তাকে জীবিত রাখতে পারে। লীলাবতী মায়ের শেষের কথাগুলোর মর্মার্থ সেদিন আমার কাছে স্পষ্ট ছিল না। যখন স্পষ্ট হলো তখন অনেক দেরি হয়ে গেছে। তা ঠাকুরমশাই, আপনি শেষ পর্যন্ত কি করলেন? উফ, কতবার বলেছি এইভাবে মাঝখানে কথা কাটবে না, মনোযোগ বিচ্ছিন্ন হয় আমার। কিশোরী নিজের ভুল বুঝতে পেরে সাথে সাথে পকেট থেকে এক প্যাকেট পাসিং শো বের করে এগিয়ে দিল তারানাথের দিকে। এই একটা জিনিসেই তারানাথের সমস্ত রাগ, অভিমান, বিরক্তি সব যেন গলে জল হয়ে যায়। আজকেও তার অন্যথা হলো না। 2-4টে শুকটান দিয়ে তারানাথ উঠে ভেতর ঘরের দিকে গেলেন। একটু পরে ফিরে এলেন হাতে 3 কাপ চায়ের পেয়ালা নিয়ে। পিছন পিছন চারই ঢুকলো, জামবাটিতে 1 বাটি মুড়ি মাখা নিয়ে। চা আর মুড়ি মাখা খেতে খেতে অপেক্ষা করছি তারানাথের গল্প শোনার। এইবার আমাদের অপেক্ষা যেন আরও বাড়ল। অধৈর্য হয়ে কিশোরী আবার কিছু বলতে যাচ্ছিল, আমি ইশারায় চুপ করতে বললাম। তারানাথ সেদিকে লক্ষ্য করে একটা মুচকি হাসলেন, তারপর বললেন, কত দূর বলেছিলাম? কিশোরীর কিছু বলা উচিত হবে কিনা বোঝার জন্য আমার দিকে অসহায়ের মতো তাকালো। আমার ইশারায় অভয় পেয়ে কিশোরী বলল, মনের শক্তিটাই আসল শক্তি। মনে পড়েছে, পরদিন প্রশান্ত আমার সামনে আসতে তাকে ভালো করে পর্যবেক্ষণ করলাম। না, তার মধ্যে তেমন কোনো লক্ষণ দেখতে পেলাম না, তবু তার উপর নজর রাখা ছাড়লাম না। লীলাবতী মায়ের ব্যবহার একটু অস্বাভাবিক ঠেকলো আমার কাছে। ভোর রাতে লীলাবতী মায়ের সাথে আমার যে অত কথা হয়েছে তার সামান্যতম প্রভাব সকাল থেকে আর দেখতে পেলাম না। প্রশান্তকে একান্তে ডেকে বললাম, আচ্ছা প্রশান্ত, তুমি যে সেদিন আমাকে বললে তুমি আমার শিষ্য হতে চাও, তা সেই ইচ্ছে কি এখনো আছে নাকি মন পরিবর্তন করেছো? না না ঠাকুরমশাই, আমি আমার সিদ্ধান্তে অটল। শুধু আপনার অনুমতির অপেক্ষায় আছি। বুঝলাম। দেখো, তোমাকে আমি মিথ্যে বলবো না, আসলে আমি নিজেও বড় সিদ্ধ কোনো তান্ত্রিক নই। আমিও গুরুর সন্ধানে ঘুরে বেড়াচ্ছি। যদি উচিত মনে করো তবে আমার সাথে চলতে পারো। বিভিন্ন গুরু ও গুরুমার কাছ থেকে আমি আজ পর্যন্ত যা শিখেছি তা তোমাকে আমি শিখিয়ে দেব। তার আগে একটা কথা বলে রাখা ভালো, সাবধানবাণীও মনে করতে পারো। বলুন ঠাকুরমশাই। এইসব বিদ্যা লাভের জন্য যেসব জায়গায় সাধনা করতে হয় সেখানে যেতে সাধারণ মানুষ দিনের বেলাতেও ভয় পায়। তার মানে খুব সাহস লাগবে। সেটা আছে তো তোমার মধ্যে? হ্যাঁ ঠাকুরমশাই, সেসব নিয়ে ভাববেন না। বেশ বেশ। আর একটা কথা, এই সাধনার ফল তুমি অন্যদের সাহায্য করতে ব্যবহার করবে, কিন্তু নিজের স্বার্থের জন্য নয় বা অন্য কারোর ক্ষতির জন্য নয়। আমার যে কিছু চাওয়ার আছে ঠাকুরমশাই। সাধনা তো নিজের জন্য নয়, তো সাধনা করতে চাও তো বলো। আমি রাজি ঠাকুরমশাই, বলুন আমায় কি করতে হবে। প্রথমে তুমি গায়ত্রী মন্ত্র জপ করো, হনুমান চালিসা পাঠ শুরু করো। আর একটা কথা মনে রেখো, অন্যকে কষ্ট দিয়ে তুমি নিজে কখনো ভালো থাকতে পারবে না। অন্যে কে কি বললো তা বিচার করার পরেই সেই পথে চলো। আর একটা কথা। হ্যাঁ বলুন ঠাকুরমশাই। এই লেবুটা লাল কাপড়ে জড়িয়ে আজ রাতে তোমার বালিশের তলায় রেখে শুয়ো। কাল সকালে এটা আমার কাছে আনবে, তারপর আমি পরের পদক্ষেপ বলবো। ঠিক আছে ঠাকুরমশাই। পরদিন সকালে যখন প্রশান্ত লাল শালুতে জড়ানো লেবুটা আমার হাতে দিল, প্রশান্তর সামনেই লেবু থেকে আমি কাপড় সরালাম। তখন সেটা কালো হয়ে গিয়েছিল। বুঝলাম প্রশান্তর ওপর কেউ কালো জাদু করেছে। প্রশান্তকে জিজ্ঞেস করলাম, তুমি তো তন্ত্রমন্ত্র নিয়ে চর্চা করেছ, যা দেখলে
তাতে কি বুঝলে? কালো জাদু? ঠিক ধরেছ। তুমি কি জানো এসব কে করেছে তোমার উপর? কে করেছে তার থেকেও বড় প্রশ্ন এখন আমাদের এর থেকে বাঁচতে কি করা উচিত। এই ব্যাপারে আমার জ্ঞান সীমিত ঠাকুরমশাই। আমি জানি কোনো তান্ত্রিকই পারে এই কালো জাদুর প্রভাব থেকে আমাকে রক্ষা করতে, যে আপনি পারবেন ঠাকুরমশাই। দেখো প্রশান্ত, আমি আগেও তোমাকে মিথ্যে আশ্বাস দিইনি, এখনো দেব না। তন্ত্র সাধনায় আমি সিদ্ধি লাভ করতে পারিনি। যেটুকু শক্তি আমি অর্জন করেছিলাম তাও নিজের দোষে হারিয়েছি। তুমি আর লীলাবতী আমার জীবন রক্ষা করে আমাকে নবজন্ম দিয়েছ। তোমাদের রক্ষা করতে আমি আমার সর্বসামর্থ্য দিয়ে চেষ্টা করব। আমার গুরু আর গুরুমাদের থেকে যতটুকু জ্ঞান অর্জন করতে পেরেছি তাই দিয়ে লড়াই লড়ব। ওনারা নিশ্চয়ই আমার সহায় হবেন। কাল থেকেই শুরু হবে আমাদের লড়াই। তৈরি থেকো। জানতে হবে এই জাদু কতটা প্রভাবশালী। গণনা করতে হবে আমাকে। তুমি এখন এসো, কাল সকালে চলে এসো। গণনার পর প্রশান্তকে নিয়ে বসলাম যজ্ঞে। সকাল সকাল ঘুম থেকে উঠেই মা দুর্গার কাছে প্রার্থনা করে শুরু করলাম আমার প্রক্রিয়া। এই হরে হ্রিম আইম মন্ত্র 1000 বার জপ করতে বসলাম। 100 বার জপ করলাম বগলামুখীর মন্ত্র। এরপর পালা জল নিমন্ত্রণের। এইসব বিশেষ কাজের জন্য আমার কাছে নির্দিষ্ট কিছু জলের বোতল বন্দি করা থাকে। এর মধ্যেই আছে আসামের কামাখ্যা শহরের এক গোপন নদীর জল। এই জল চারিদিকে ছিটিয়ে নিলাম। নিকৃষ্ট তান্ত্রিক বিধি ধ্বংস করতে বগলা বিপরীতা প্রত্যঙ্গিরা এবং বগলা সুক্ত একসাথে ব্যবহার করতে হয়। 11 বার বগলা গল্প পাঠ করে জল নিমন্ত্রণ করতে হয়। প্রশান্ত আমার সাথে উচ্চারণ করল, আমার উপর যে বন্ধন আরোপ করা হয়েছে, যা কিছু জাদুবিদ্যা করা হয়েছে, তা বিনষ্ট হোক। এরপর শুরু হলো যজ্ঞ। যজ্ঞ চলাকালীন প্রশান্ত ঝিমিয়ে পড়তে শুরু করলো। বুঝতে পারছিলাম প্রতিপক্ষ বুঝতে পেরে গেছে প্রশান্ত তার হাত থেকে বেরিয়ে যাচ্ছে ক্রমে। সেও এত সহজে ছেড়ে দেওয়ার পাত্র নয়। সময় যত এগোতে থাকলেও প্রশান্তর পক্ষে বসে বসে মন্ত্রোচ্চারণ করে আহুতি দেওয়াও কঠিন হয়ে পড়ছিল। একসময় যজ্ঞবেদীর পাশেই সে ঢলে পড়ল। আমি যে যজ্ঞে বসেছি তাতে একবার বসার পর আসন ত্যাগ করা যায় না। এমন করলে প্রতিপক্ষ আরো শক্তিশালী হয়ে উঠবে, এমনকি প্রশান্তর জীবনহানি পর্যন্ত করতে পারে। নিজেকে সংযত রেখে একের পর এক আহুতি দিতে থাকলাম যজ্ঞের লেলিহান শিখায়। আমার আশেপাশে প্রতিপক্ষের পাঠানো কিছু প্রেতাত্মা আর অশুভ শক্তি যে ঘোরাফেরা করছে তা বেশ টের পাচ্ছিলাম। আমার ক্ষতি করা অত সহজ নয়। কামাখ্যার পবিত্র নদীর জলটুকু আজ আমার কাছে না থাকলে আরও বড় বিপদের সম্ভাবনা ছিল। দেবী দুর্গা আজ আমাদের সহায়। অশুভ শক্তি বিনাশিনীর পক্ষে অসাধ্য কিছু নয়। কামাখ্যার এক সন্ন্যাসিনীর সংসর্গ থেকে সেখানকার গোপন কিছু আচার আমার জানা ছিল। ইতিপূর্বে কখনো তা ব্যবহারের প্রয়োজন হয়নি। অনেকদিন আগের শেখা বিদ্যা। ভয় পাচ্ছিলাম যদি কিছু ভুলে গিয়ে থাকি। মা দুর্গাকে সহায় রেখে আমার গুরুমশায়ের কাছে নিজেকে সমর্পণ করলাম। একের পর এক আচার ক্রিয়া যত এগোতে থাকলো ততই প্রশান্ত কষ্টে কুঁকড়ে যেতে লাগলো। সে দৃশ্য বড় বেদনাদায়ক। গগনভেদী চিৎকার করতে থাকলো প্রশান্ত। তার চিৎকার শুনে লীলাবতী, প্রশান্তর মামাতো ভাই আর কাজের লোক সহ পাড়ার প্রতিবেশীরা সবাই ছুটে এলো। শান্ত নিরীহ প্রশান্তর এমন অসুর সুলভ রূপ দেখে কেউ আর এগিয়ে আসতে সাহস পেল না। থেকে থেকে প্রশান্তর হাত, পা, কোমর, মাথা সব এক এক করে মোড় দিয়ে উল্টো দিকে বেঁকে যেতে লাগলো। ভিড়ের মধ্যে থেকে শুধু লীলাবতী এগিয়ে এলো। এসব কি হচ্ছে ওনার বাবা? উনি এমন করছেন কেন? কিছু করুন, আপনি কিছু করুন, রক্ষা করুন ওনাকে। উনি একদিন আপনার প্রাণ রক্ষা করেছিলেন কি আজকের এই সময় দেখার জন্য? আপনি কিছু করুন বাবা, আপনি কিছু করুন।
ছুটে আসতে চাইল লীলাবতী মা তার স্বামীকে রক্ষা করতে, কিন্তু পারল না। হাসবেই বা কি করে? যজ্ঞ শুরুর আগে যে স্থানটি মন্ত্র দ্বারা আমি ঘিরে রেখেছিলাম যাতে যজ্ঞ চলাকালীন কেউ ভেতরে বা বাইরে যাতায়াত করতে না পারে, সেই মন্ত্রের শক্তি লীলাবতী মাকে ছুঁড়ে ফেলে দিল। প্রশান্ত ধীরে ধীরে শান্ত হলো। একটু সময় নিয়ে স্থির থেকে তার স্বাভাবিক স্বরে কেঁদে লীলাবতী মাকে ডেকে উঠল। লীলাবতী, আমাকে রক্ষা করো লীলাবতী, আমার খুব কষ্ট হচ্ছে। ঠাকুরমশাই, ঠাকুরমশাই, বন্ধ করুন এই আচার। আমার কিছু হয়নি, আমার উপর কেউ জাদু করেনি, দোহাই আপনার, বন্ধ করুন এসব। স্বামীর কষ্ট দেখে তা লাঘব করার চেষ্টা করেও অসফল হয়ে লীলাবতী ঘরের অন্দরমহলে ছুটে গেল। একটু পরে সেখান থেকেও ভেসে আসতে লাগলো অদ্ভুত সব শব্দ। ভিড় কিছুটা হালকা হয়ে গেল আমার যজ্ঞবেদীর সামনে থেকে। কিছু লোক আতঙ্কে পালিয়ে গেল, আর কিছু কৌতূহলী লোক লীলাবতীর পিছু নিয়ে ভিড় করল অন্দরমহলে। একটু পরে লীলাবতী তার মামি শাশুড়ির ঘর থেকে একটা ঘোড়া নিয়ে দৌড়তে দৌড়তে ছুটে আসতে লাগলো আমার যজ্ঞবেদীর দিকে। পেছনে ছুটে আসছে রতুলবাবুর স্ত্রী। এরপর আর লীলাবতীর সামনে কোনো বাধা এলো না, অনায়াসেই আমাদের কাছে পৌঁছে যেতে পারল। এদিকে তার শাশুড়ি বিদ্যুৎ পৃষ্ঠের মতো ছিটকে গিয়ে পড়ল একটু দূরে। এই নিন বাবা, এটাই যত নষ্টের কারণ। আমার বিশ্বাস এই হাঁড়ির মধ্যেই আপনি কোনো সমাধান খুঁজে পাবেন। মামিমা বাধা পেয়ে দূর থেকে চিৎকার করে বলে উঠলেন, ভুল করছো বৌমা, আমার হাড়ি আমাকে ফিরিয়ে দাও, না হলে প্রশান্তের জীবন যেতে পারে। আমি উঁকি দিয়ে দেখলাম হাঁড়িটার ভেতরে কাপড় দিয়ে বানানো একটা পুতুল আছে। এ তো ভুডু পুতুল। কালো জাদুতে এই পুতুলের ব্যবহার করা হয় কোনো মানুষকে নিয়ন্ত্রণ করে তাকে চালনা করার জন্য। এর সারা গায়ে বিঁধে আছে নানান আকারের পিন। এই পুতুলটাই তো আমার লাগতো। এই সেই পুতুল যার মধ্যে আটকে রয়েছে প্রশান্তর অস্তিত্ব। একে কষ্ট দিলে প্রশান্ত কষ্ট পাবে। এই পুতুলের সাথে যা যা করা হবে অদৃশ্যভাবে সেই সব কিছুই ঘটবে বাস্তবে প্রশান্তের সাথে। আর দেরি না করে আমি শুরু করলাম এই পুতুল থেকে প্রশান্তকে বের করার প্রক্রিয়া। দক্ষিণ ভারতের এক সাধুর থেকে সরু লরিস নামী এক প্রাণীর শরীরের কিছু সংরক্ষিত অংশ আমার সংগ্রহে রেখেছিলাম। আজ সেটা ব্যবহার করার সময় এসেছে। কালো জাদুর প্রভাব কাটাতে এই পশুর শরীরের বিভিন্ন অংশ খুব কার্যকর। আমার আচার শেষ করে যজ্ঞের আগুনে ছুঁড়ে ফেললাম সেই পুতুলটা। পুতুলটা যত জ্বলতে থাকলো প্রশান্তর শারীরিক অবস্থা তত ভালো হতে লাগলো। এক সময় পর চোখ খুলে উঠে বসলো প্রশান্ত। প্রশান্তকে সুস্থ হতে দেখে আশ্বস্ত হলো লীলাবতী। দুর্গা এবার চণ্ডী রূপ ধারণ করলো যেন। এই প্রথমবার সে মুখ খুলল। আমি কি করছি তা আমি ভালো মতোই জানি। এটাই যদি দিদি করতে পারত তবে অসময়ে দিদিকে চলে যেতে হতো না। আপনি কি ভাবেন আমি কিচ্ছু জানি না? কিভাবে আপনি আর আপনার ছেলে মিলে আমার দিদিকে খুন করেছেন তা আমি জানি। আপনি তো রান্নার সময় পেছন থেকে এসে গায়ে কেরোসিন তেল ঢেলে দিয়েছিলেন দিদির গায়ে। আর আপনার এই সুযোগ্য পুত্র ঘরের দরজা বন্ধ করে জানলা দিয়ে আগুন ধরিয়ে দিয়েছিল তার বৌদির গায়ে। তো নৃশংস আপনারা ভাবতেও পারা যায় না। দিদি যে সন্তান সম্ভবা ছিল তা কেবল মামিমা জানতেন। সেই সন্তান যেন এই বংশের ধন সম্পত্তির উত্তরাধিকারী হতে না পারে তার জন্য এই পদক্ষেপ নিয়েছিলেন মামিমা। দিদি চলে যাবার পর উনি কারোর সাথে ঘর করতে রাজি হচ্ছিলেন না। আমার দিদির যমজ বোন হবার দরুন একই রকম দেখতে বলে আত্মীয় আর প্রতিবেশীদের চাপে মামাবাবু আমাকে এই বাড়ির বউ করে আনলেন ঠিকই, কিন্তু সুকৌশলে দিদিকে ফিরে পাবার আশা জাগ্রত করে রাখলেন তার স্বামীর মনে, যাতে আমি কখনো মা হতে না পারি তার জন্য। মামাবাবু ধীরে ধীরে তার ভাগ্নের মাথায় তন্ত্র সাধনার ভূত চাপিয়ে দিয়েছেন, সয় সম্পত্তির দিকে দেখার সময় না পায়। সকলের সামনে মিথ্যা কেন বলছো বৌমা? বানিয়ে বানিয়ে যা বলবে সকলে তাই বিশ্বাস করবে? পাড়ার লোকেরা তো দেখেছে
দিদির অসুস্থ হওয়া থেকে আমরা কিভাবে এখানে এসে দিদির সংসার আপন করে নিয়েছি। বলুন আপনারা, করিনি আমরা? সেসব কি আজকের এই দিন দেখার জন্য করেছি? প্রমাণ কি আছে জিজ্ঞেস করুন বৌমাকে। আপনি কামাখ্যার বিশালক্ষী দেবীর মেয়ে। আপনার মায়ের তো বিশাল দক্ষতা বশীকরণ আর কালা জাদু। সেই মায়ের মেয়ের জন্য কি আলাদা কোনো প্রমাণ দরকার? আপনি জানতেন আমার দিদি সন্তান সম্ভবা, তবু তার অনিষ্ট করার আগে কাউকে জানাননি কথা। আর কেউ জানুক আর না জানুক, আপনি তো জানেন মায়ের গর্ভে সন্তান থাকাকালীন মায়ের মৃত্যু হলে তার অন্তঃসৃষ্টি ক্রিয়া আলাদা হয়। এই ক্রিয়া সম্পন্ন না হলে মৃত মায়ের আত্মা শান্তি পায় না, দিদির আত্মাও মুক্তি পায়নি। আপনাদের চক্রান্ত দিদি আমাকে জানিয়েছে। কদিন আগেও দিদার অসুখের বাহানা করে আপনারা যে কামাখ্যায় গেছিলেন তাও আমি জানি। লীলাবতী মায়ের কথা শুনে দুটো জিনিস আমার কাছে পরিষ্কার হয়ে গেল। প্রশান্ত আমাকে বলেছিল মামাবাবু সাধনা করতে গেছেন। পরিষ্কার হলো রাতে বাচ্চার কান্নার আওয়াজের শব্দ। সেদিন তবে লীলাবতী মায়ের সাথে আমার কথা হয়নি, কথা হয়েছিল পদ্মাবতীর সাথে। এদের পারিবারিক ব্যাপারে আমার কথা বলা উচিত হবে না, এখানে আমার কাজ শেষ। এবার বিদায় নেওয়ার পালা। নিঃশব্দে ওই স্থান ত্যাগ করে আমার ঘরে ফিরে এলাম। প্রশান্ত আর লীলাবতী ফিরলে বিদায় নেব। আমার যৎসামান্য জিনিসপত্র গুছিয়ে রেখে বারান্দায় রাখা মাটির কুঁজোর দিকে এগিয়ে গেলাম গলা ভেজাতে। ওখানে গিয়ে যা দেখলাম তা আমি প্রত্যাশাও করিনি। কি দেখলেন ঠাকুরমশাই? বারান্দা থেকে লীলাবতীর মায়ের ঘর দেখা যেত। জল খেতে খেতে মনে হলো কে যেন সেই ঘরের দরজা ধাক্কা দিচ্ছে। উঁকি দিয়ে দেখলাম দরজা তো বন্ধ। ভাবলাম মনের ভুল হবে হয়তো। জল খেয়ে গ্লাসটা রাখতে গিয়ে সেটা নিচে পড়ে গেল ঝনঝন আওয়াজ করে। সাথে সাথে লীলাবতী মায়ের ঘর থেকে গলার আর্ত চিৎকার শুনতে পেলাম। দরজা খুলুন, দরজা খুলুন, কে কোথায় আছেন? দরজা খুলুন, দরজা খুলুন। মা তো বাইরে ছিল, এখানে তবে কে? এগিয়ে গিয়ে দরজা খুলতে দেখি লীলাবতী। তুমি এখানে এলে কি করে? মামা বাবু আমাকে এখানে আটকে রেখেছেন। সকাল থেকে আমি এখানেই আটকা পড়ে আছি। কতবার দরজা ধাক্কা দিচ্ছি, কেউ সাহায্য করতে এলো না। দরজার বাইরে আমি মামা বাবুর কাশির আওয়াজ শুনেছি। কত মিনতি করলাম, তবু মামা বাবু দরজা খুললেন না। ভাগ্যিস আপনি এদিক পানে এলেন। সকাল থেকে তুমি এই ঘরে বন্দি? হ্যাঁ, এত বড় ভুল হয়ে গেল আমার। জীবন্ত মানুষ আর আত্মার পার্থক্য আমি বুঝলাম না। হ্যাঁ, কি বলছেন আপনি ঠাকুর মশাই? আমি তো কিচ্ছু বুঝতে পারছি না। তুমি এখানে থাকো, তুমি এখানে থাকো মা, আমি আসছি। ছুটে গেলাম যজ্ঞকুণ্ডের সামনে। সেখানে গিয়ে দেখি কেউ নেই। প্রশান্তর কাছারি ঘরের দিকে এগিয়ে যেতে গিয়ে দেখলাম প্রসন্ন চিত্তে প্রশান্ত এগিয়ে আসছে আমারই দিকে। আমাকে সামনে পেয়ে আগে আমার পায়ে হাত দিয়ে প্রণাম করলো। এই যাত্রায় আপনার কৃপায় বেঁচে গেলাম মামাবাবুর ষড়যন্ত্র থেকে। মামাবাবু মামিমাকে নিয়ে যে এত বড় ষড়যন্ত্র করতে পারেন আমি তো কখনো স্বপ্নেও ভাবতে পারিনি। লীলাবতী মামিমাকে চাপ দিয়ে সব সত্য স্বীকার না করালে আমি তো কখনো জানতেই পারতাম না পদ্মাবতী আর আমার সন্তানকেও এরা অর্থের লোভে খুন করেছে। পদ্মাবতী আর আমার সন্তানকে আমি হারিয়েছি। ওদের ফিরে পাবার উপায় খুঁজতে গিয়ে আমার পরিবারও আর ছিন্ন বিচ্ছিন্ন। এখন তবে কি চাও বলো? আমি চাই পদ্মাবতী আর আমাদের সন্তান মুক্তি পাক। ওদের মুক্তির পর আপনাকে আমি যথাসাধ্য প্রণামী দিয়ে আমার বাকি সমস্ত সম্পত্তি লীলাবতীর নামে করে আপনার সাথে সন্ন্যাস গ্রহণ করতে চাই। আপনি আমাকে পথ প্রদর্শন করুন বাবা। পথ প্রদর্শন করতে যখন বলছো তবে নিশ্চয়ই আমি তা করব। পদ্মাবতীর আর তোমাদের অনাগত সন্তানের নামে গয়ায় গিয়ে পিণ্ডদানও করে এসো, এতেই ওদের আত্মা শান্তি পাবে। তবে লীলাবতীর সাথে যা করতে চাইছো তাতে কি তার প্রতি অবিচার করা হবে না? সে তোমার সম্পত্তির লোভ করে না। তোমার সংসারে সে মুখ বুজে এতদিন সব সহ্য করে তোমাদের সেবা করে গেছে, শুধুই কি তোমার সম্পত্তির লোভে?
লোভ যদি সে করেই থাকে তবে তা তোমার সঙ্গ পাবার। পদ্মাবতীর স্থান আমি কাউকে দিতে পারবো না, আমায় ক্ষমা করবেন বাবা। দেখো বাবা, আজ পদ্মাবতী তোমার সাথে না থাকলেও তার ছায়া তোমার সাথে আছে, সেদিক দিয়ে দেখলে তুমি ভাগ্যবান। তবে ব্যক্তিগত ব্যাপারে কথা বলা উচিত নয়, তবু প্রশান্ত প্রদর্শন করতে যখন বলছো তাই বলছি। লীলাবতী মা, এই সমাজ আর সংসারের প্রতি তোমার আরও কিছু কর্তব্য আছে, সেগুলো আগে পূরণ করো। সন্ন্যাসী হতে গেলে সবসময় সংসার ত্যাগ করা জরুরি নয়। আমার লীলাবতী মা তোমার পিতৃকুলের সম্পত্তি সামলাতে অপারগ। শুনেছি তোমার পিতার খুব সম্মান করত এবং তার কথাও মান্য করত এখানকার লোকেরা। এখন তার অবর্তমানে সেই দায়িত্ব তো তোমাকেই নিতে হবে। আমার যা উচিত মনে হলো বললাম, বাকি তুমি কি করবে না করবে সেটা তোমার ব্যাপার। দেখো, এখন তোমার এখানে আমার কাজ শেষ, আমায় বিদায় নিতে হবে। তবে আপনি আমাকে আপনার চরণে ঠাঁই দেবেন না? আমি তোমার উপযুক্ত গুরু নই প্রশান্ত, আমি তো নিজেই এখনো গুরুর সন্ধানে ঘুরছি। আমার কি সামর্থ্য আছে তোমায় ঠাঁই দেওয়ার? আপনার কথা মানলো প্রশান্ত? মেনেছে বলেই তো স্ত্রী সন্তান সাথে করে নিয়ে এখানে এসে উপস্থিত হয়েছে। আচ্ছা, ওদের মেয়ে মানে মধুমালতী রহস্য কি? আর প্রশান্তর মামা আর তার পরিবারেরই বা কি হলো? সে কথাতেই আসছি এবার। মধুমালতী আর কেউ নয়, পদ্মাবতীর পুনর্জন্ম। সেদিন মামাবাবু আর ওনার ছেলে পালিয়ে গিয়েছিল। মামিমার কর্মের বিচার করে তাকে তাড়িয়ে দিতে পারত প্রশান্ত, কিন্তু স্বার্থের জন্য হলেও তার মায়ের অসুখের সময় ওনারা পাশে এসে দাঁড়িয়েছিলেন। ওনাদের ওপর ভরসা করেই প্রশান্তর মা নিশ্চিন্ত হয়ে চোখ বুঝতে পেরেছিলেন। সেই কৃতজ্ঞতার বশবর্তী হয়ে স্বামী সন্তান পরিত্যক্তা মামিমাকে কাশীধামে বসবাসের ব্যবস্থা করে দিয়েছিল প্রশান্ত। পদ্মাবতী কেন ফিরে এসেছে? কি চায় সে? সেদিন মামাবাবু পালিয়ে গিয়ে আরো বড় কিছু ষড়যন্ত্র করেছেন প্রশান্তকে ধ্বংস করতে। সেটার হদিস দিয়ে ওদের সুরক্ষা করতে ফিরে এসেছে পদ্মাবতী, যে কারণে পদ্মাবতীকে ওরা খুন করেছিল, ঠিক সেই কারণেই এবার কালো জাদু দিয়ে নিয়ন্ত্রণ করছে প্রশান্তর ছেলেকে। তাই যদি হয় ঠাকুর মশাই, তবে মধুমালতীকে ওরা ছেড়েই বা দেবে কেন? মধুমালতী মেয়ে। প্রশান্তর বিষয় সম্পত্তির ওপর তার ছেলের দাবি আছে, মেয়ের বিয়ে দিলে তো সে চলেই যাবে। সে চেষ্টা ওরা ইতিপূর্বে করেছে কিনা এটা বলা মুশকিল। তাছাড়া মধুমালতীর মনের জোর খুব দৃঢ়। দৃঢ় মনের মানুষদের ওপর জাদু করা অত সহজ নয়। মধুমালতীর আগের জন্মের কথা তো তার মনে আছে, তাই এত সহজে ওদের চক্রান্ত সফল হতে দেবে না। তবে আপনি এখন কি করবেন ঠাকুর মশাই? আগে ছেলেটাকে বাঁচাতে হবে, কিছু জিনিস জোগাড় করতে হবে আমাকে। কাল সকালে কিছু আচার সম্পন্ন করতে হবে আগে, তারপর একটা তাবিজ বানিয়ে দেব। প্রশান্ত যদি তার মামার আসল উদ্দেশ্য বুঝে সতর্ক হয়ে যায় তবে ছেলেটা বেঁচে যাবে। ওই বাড়িতে থাকলে ছেলের জিনিস নাগালে পাওয়া মামাবাবুর কাছে সহজ। এইসব ব্যবহৃত জিনিস দিয়েই তো কালো জাদু করা হয়ে থাকে। প্রশান্তর ছেলেকে বান মেরেছে, ধীরে ধীরে ছেলেটাকে মেরে ফেলতে চায়। কাল সকালের দিকে এসো একবার। এতদিন তো গল্প শুনে এসেছো, কাল দেখবে মানুষের পেট থেকে কি করে ওষুধ তুলতে হয়। পরদিন সকালে কৌতূহল বশত গিয়ে পৌঁছালাম তারানাথের বাড়ি। গিয়ে দেখি ছোট্ট ছেলেটা মেঝেতে শুয়ে আছে, একটু পিছনে দাঁড়িয়ে তার বাবা মা। তারানাথ তার সামনে বেশ কিছু সামগ্রী ছড়িয়ে বসে এসব করছেন। আমাদের ওখানে প্রবেশকে তারানাথ গ্রাহ্য করলেন, আপন মনে মন্ত্র বিড়বিড় করতে লাগলেন। একটু পরেই চারিকে ডেকে বললেন, চারি একটা জামবাটি এনে দে তোমা। চারি এক বাটি এনে তারানাথের হাতে দিয়ে সরে গেল। তারানাথ সেই বাটিটা ছেলেটির পেটে চেপে ধরে কিসব করতে লাগলেন। পাথর প্রায় ছেলেটি মাঝে মাঝে নড়ে চড়ে উঠতে শুরু করল। বেশ কয়েকবার এমন করার পর ছেলেটা তার মাকে উদ্দেশ্য করে বলল, মা মা আমার যে বড় কষ্ট হচ্ছে মা, আমি আর পাচ্ছি না মা।
আহ এতদিন পর ছেলের মুখে কথা শুনে প্রশান্ত আর লীলাবতী ছুটে এলো, বুকে জড়িয়ে ধরল তাদের আদরের ধনকে। তারানাথ ধীরে ধীরে ছেলেটির পেট থেকে বাটিটা সরিয়ে নিল। দেখা গেল বাটির মধ্যে সরু সরু গাছের শিকড়ের মতো কিছু একটা উপাদান। ধীর পায়ে সেই বাটি হাতে করে নিয়ে ঘরের বাইরে চলে গেলেন তারানাথ। তবে খুব ক্লান্ত আর বিধ্বস্ত লাগলো আমাদের পরিচিত ঠাকুরমশাইকে। যেন তাঁর বয়স আরো বছর 5 বেড়ে গেল এই একদিনে। একটু পরে স্নান সেরে ফিরে এসে তক্তপোষের উপর এসে বসলেন। তারপর কিশোরীর উদ্দেশ্যে বললেন, পাসিং শো আছে। কিশোরী একটা প্যাকেট এগিয়ে ধরল তারানাথের দিকে। উনি পুরো প্যাকেটটা নিয়ে তার থেকে একটা সিগারেট বার করে আগুন ধরালেন। প্রশান্ত আর লীলাবতী মা, তোমরা কিন্তু এখনই মনে করো না বিপদ কেটে গেছে। সাবধান না হলে আরো বড় বিপদ হতে পারে। সন্তানদের বাড়ি নিয়ে যাও। আমি একটু মন্ত্রপুত নুন দিয়ে দেব তোমাদের। বাড়ি গিয়ে তার চারপাশে গন্ডি কাটার মতো করে ছিটিয়ে দেবে। কথা কটা বলে খুব হাঁপাতে লাগলেন তারানাথ। আমাকে আর কিশোরীকে উদ্দেশ্য করে বললেন, তোমাদের ভোলাতে আমি এসব করিনি। এটা হলো বান মারার প্রক্রিয়া। এই বয়সে এসব কাজ খুব ধকল গেল। এ ব্যাপারে তোমাদের কিছু জিজ্ঞেস করার থাকলে পরে করো, এখন একটু বিশ্রাম নেব। এই তোমরা কিন্তু চা খেয়ে যেও। তারানাথের বাড়ি থেকে বের হয়ে পথে চলতে চলতে কিশোরী আমাকে বলল, না, তারানাথের মধ্যে বিশেষ কিছু অবশ্যই আছে। এতদিন শুনেছিলাম, আজ নিজের চোখে দেখে সত্যি ধন্য হলাম। এবার তো তুমি বিশ্বাস করবে কি? বিশ্বাস অবিশ্বাসটা না হয় আর নাই বা বললাম, তবে নতুন কিছু দেখতে পেলাম সেটা কিন্তু ঠিক কথা। কি বলো?
শুনছিলেন কুচক্রী মাতুল। গল্প পাঠ এবং গল্পের সূত্রধার হিসেবে ছিলাম আমি আর্য। তারনাথ তান্ত্রিকের ভূমিকায় পেয়েছেন সায়ন্তনকে। আমাদের এই গল্পের অন্যান্য চরিত্রে ছিল তৃষা, রমাকান্ত, মঞ্জিষ্ঠা, রৌনক, বর্ণালী, সৌমদ্বীপ এবং শঙ্খ। শব্দগ্রহণ পিয়ালি, আবহ সঙ্গীত ও স্পেশাল এফেক্টস শঙ্খ। তাহলে কেমন লাগলো আমাদের আজকের গল্পটা? নিশ্চয়ই জানাবেন। আমাদের কীভাবে জানাবেন? আমাদের কমেন্ট সেকশন আপনার জন্য খোলাই আছে, এবং তার সাথে আমাদের ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপের লিঙ্ক থাকলো এই গল্পের ডেসক্রিপশন বক্সে। এবং তার সাথে আমাদের ফ্যামিলি যদি আপনারা জয়েন করতে চান, অর্থাৎ আমাদের ইউটিউব কমিউনিটি যদি জয়েন করতে চান, অনায়াসে করতে পারেন মাত্র 39 টাকার বিনিময়ে। মাত্র 39 টাকা দিয়ে আপনারা পেতে পারেন প্রচুর পার্কস, বহু মেম্বার অ্যাক্সেস। যদি আমাদের আজকের গল্পটা ভালো লাগে, একটা লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আপনার নিজের লোকেদের সাথে শেয়ার করবেন আমাদের এই গল্পটা। তাহলে আজ এই অবধি। আপনার সাথে আবার দেখা হবে অন্য কোনো গল্পে, অন্য কোনো পর্বে। সবাই ভালো থাকবেন। শুভরাত্রি।